রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরানে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন যুক্তরাষ্ট্রের। সর্বশেষ আটলান্টিক পাড়ি দিয়েছে রাডার প্লেন ও স্পাই বিমান ড্রাগন লেডি। $250 বিলিয়ন ব্যয়ে AI ডেটা সেন্টার নির্মাণ হচ্ছে ভারতে। পাকিস্তানে থামছে না বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হামলা, সেনাসহ নিহত আরও 23 জন। গাজার ন্যায় পশ্চিম তীর থেকেও উৎখাত করা হবে ফিলিস্তিনিদের, ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার রাষ্ট্রপতিকে উঠিয়ে আনা কোনো বিষয় নয়। ইরান আক্রমণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। ইরান আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে সর্বশেষ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে F-3 স্যান্ট্রি নামক একটি রাডার প্লেন। ট্র্যাক রেকর্ড অনুসারে প্লেনটির গন্তব্য ছিল ইউরোপ। ট্র্যাক রেকর্ড অনুসারে যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-22 র্যাপটার এবং F-16 ও U-2 ড্রাগন লেডি নামক গোয়েন্দা বিমানও চলতি সপ্তাহে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে পৌঁছেছে। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়ারজোন অনলাইন। প্রকাশিত খবরে বলা হয়েছে, এর আগে মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে দুটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সঙ্গে রয়েছে 1 ডজনের বেশি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, সাবমেরিন সহ অন্যান্য শক্তিশালী অনেক সাপোর্ট রণতরী। বিমানবাহী রণতরী ও সাবমেরিন ছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেসব রণতরী মোতায়েন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের আর্লে বুরক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও USS পিঙ্কনেট ডেস্ট্রয়ার। এর দৈর্ঘ্য 505 ফিট। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বড় ডেস্ট্রয়ারের একটি। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। বর্তমানে জেনেভায় উভয় দেশের মধ্যে আলোচনা চলছে। মঙ্গলবার শুরু হওয়া এই আলোচনা যদি ভেঙে যায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের রাডার প্লেন ও ড্রাগন লেডি নামক গোয়েন্দা বিমানের আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ঘটনা তার সর্বশেষ নজির। সাধারণত যুদ্ধ সামনে রেখেই যুক্তরাষ্ট্র এই ধরনের বিমান মোতায়েন করে থাকে। একই সাথে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে সামরিক পরিবহন বিমান, এরিয়াল ফুয়েল ট্যাঙ্কার, যা প্রমাণ করছে যুক্তরাষ্ট্র ইরানে হামলার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বিভিন্ন দেশ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে তাদের ভূমি ও আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। সে কারণে যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে জড়ো করেছে বিপুল সংখ্যক যুদ্ধবিমান। তাছাড়া আরব সাগরে মোতায়েনকৃত দুটি বিমানবাহী রণতরীর ডেকে মোতায়েন রয়েছে 1.5 শতাধিক যুদ্ধবিমান। ভারতের বিতর্কিত আদানি গ্রুপ ভারতে একটি ডেটা সেন্টার নির্মাণের জন্য $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। 2035 সালের মধ্যে ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এতে অংশীদারিত্ব থাকবে সার্চ ইঞ্জিন গুগলের। এটি হবে 2 গিগাওয়াটের একটি ডেটা সেন্টার, যা পরবর্তীতে 5 গিগাওয়াটে উন্নীত হবে। আদানির পক্ষ থেকে বলা হয়েছে, ডেটা সেন্টার নির্মাণ ঘিরে সার্ভার ম্যানুফ্যাকচারিং, ক্লাউড প্ল্যাটফর্ম সাপোর্টিং ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ হবে আরও $150 বিলিয়ন। এটা হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় সমন্বিত এনার্জি কম্পিউট কমিটমেন্টস বিনিয়োগ। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক AI সামিট। এদিকে ভারত এবং ফ্রান্স নিজেদের মধ্যে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। মঙ্গলবার দেশ দুটি প্রতিরক্ষা, বাণিজ্য এবং খনিজ সম্পদ সহ 20টি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ অংশীদারিত্ব ঘোষণা করল। ভারতের মুম্বাইয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো 20 দফা চুক্তি স্বাক্ষরের পর দেশ দুটি নিজেদের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বৈশ্বিক অংশীদারিত্ব সম্পর্ক হিসেবে ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ভারত ফ্রান্সে এবং ফ্রান্স ভারতে সেনা মোতায়েন করবে। মোদি এবং ম্যাক্রো যেসব যৌথ প্রকল্প উদ্বোধন করেন তার মধ্যে রয়েছে ফার্স্ট মেড ইন ইন্ডিয়া ফাইনাল অ্যাসেম্বলি লাইন ফর টাটা এয়ারবাস H125 হেলিকপ্টার, ইন্দো ফ্রেঞ্চ সেন্টার ফর AI ইন হেলথ, ইন্দো ফ্রেঞ্চ সেন্টার ফর ডিজিটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ন্যাশনাল সেন্টার ফর অ্যালায়েন্স ফর স্কিলিং অ্যারোনটিক্স। এসব প্রকল্পকে মোদি ফিউচার বিল্ডিং পার্টনারশিপ হিসেবে আখ্যায়িত করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নে জার্মানি এবং নেদারল্যান্ডসের পর ফ্রান্স হল ভারতের তৃতীয় বাণিজ্যিক অংশীদার। 2025 সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $15 বিলিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার রাতে ভারত সফর শুরু করেন। বুধবার দিল্লিতে তিনি যোগ দেবেন AI সম্মেলনে। এই সম্মেলনে ব্রাজিল, শ্রীলঙ্কা এবং সার্বিয়ার প্রেসিডেন্টদের যোগ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে ধরে আনা আমাদের জন্য কোনো বিষয়ই না। আমাদের আর্মির জন্য এটা খুবই সহজ একটি বিষয়, তবে সেখানে তেল নেই, অর্থ নেই, কিছুই নেই। তাকে ধরে এনে কোনো ফায়দা নেই। আমার মনে হয় তাকে ধরে আনার কোনো প্রয়োজন হবে না আমাদের। তারা একটি ব্যর্থ রাষ্ট্র, তাদের বিমান চালানোর মতো জেট ফুয়েল পর্যন্ত নেই। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো তিনি কিউবার প্রেসিডেন্টকেও ধরে আনবেন কিনা। তখন ট্রাম্প এই জবাব দেন, কিউবাকে অনুগত করার জন্য 1960 সাল থেকে দেশটির উপর অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল আমাদের দখলে নেওয়ার প্রয়োজন ছিল। তারা কিউবায়ও তেল পাঠাতো, এখন সেটি বন্ধ রয়েছে। যে দেশই কিউবায় তেল পাঠাবে তাদের বিরুদ্ধেই আমরা অতিরিক্ত শুল্ক আরোপ করে শাস্তি দেব। পাকিস্তানে কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না সন্ত্রাসীদের হামলা। সোমবার দেশটির খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 11 সেনা। পাকিস্তান আর্মির পাল্টা হামলায় একই দিন নিহত হয়েছে 12 জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে সোমবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর চেকপোস্টে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। এতে একটি মেয়ে শিশু সহ 11 জন সেনা নিহত হয়েছেন। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপিএ হামলার দায় স্বীকার করেছে। গত মাসে পাকিস্তানের বেলুচিস্তানের 12টি শহরে একযোগে হামলা চালায় টিটিপি। পাকিস্তানের শতাধিক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ইসরায়েলের পরবর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত গাজার ন্যায় পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের বিতাড়ন করা। ফিলিস্তিন নামক কোনো সন্ত্রাসী রাষ্ট্রের চিন্তা আরবদের মন থেকে মুছে ফেলতে হবে। মঙ্গলবার স্মোট্রিচ তার দলের এক সমাবেশে একথা বলেন। স্মোট্রিচ এ সময় বলেন, তিনি যদি আগামী সরকারের মন্ত্রিসভায় স্থান পান তাহলে পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের তাড়ানোর ব্যবস্থা করবেন। চলতি সপ্তাহে ইসরায়েল সরকার পশ্চিম তীরের ভূমি দখলের নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, পশ্চিম তীরের ভূমির মালিকানা নিয়ে ফিলিস্তিনিদের নথিপত্র প্রমাণ করতে না পারলে তা ইসরায়েলি রাষ্ট্রীয় সম্পত্তি বা স্টেট ল্যান্ড হিসেবে নিবন্ধন করা হবে। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর দখলের পরেই প্রথম সেখানকার জমি ইসরায়েল রাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষণা দিল। বিশ্বের 85টি দেশ এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। মঙ্গলবার নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা না হলে তারা গাজা থেকে সেনা সরাবে না। আর 2 মাসের মধ্যে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা না হলে গাজায় আবার নতুন করে হামলা চালানো হবে। অপরদিকে হামাস বলেছে, ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব কার্যকর করতে হলে সবার আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে 1000 বার হামলা চালিয়েছে গাজায়। এতে নিহত হয়েছে 6 শতাধিক ফিলিস্তিনি। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি তেহরানের কাছে তাবরিজে হাজার হাজার মানুষের সামনে ভাষণ দিয়ে বলেন, একটি মার্কিন যুদ্ধ জাহাজের চেয়ে তার বিরুদ্ধে যেসব অস্ত্র আছে তা অনেক বেশি বিপজ্জনক। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকিসূচক বক্তব্যকে ইরানের উপর আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্য হিসেবে আখ্যায়িত করেন। খামেনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার কারণে আমেরিকানরা বাস্তবিক যুদ্ধ চালাতে সক্ষম নয় এবং ভুল করলে তার ফলাফল তারা ভালোভাবে জানে। তিনি আরও বলেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনী হলেও তা পরাজয় এড়াতে পারবে না এবং যুদ্ধ জাহাজের চেয়ে বিপজ্জনক হলো সেই অস্ত্র যা জাহাজটিকে সমুদ্রে নিমজ্জিত করতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বীকারোক্তিকে উল্লেখ করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র শুধু সরকারের বিষয় নয়, এটি একটি স্থির চেতা ও দৃঢ় জনগণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। খামেনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যার মাধ্যমে আমেরিকান সাম্রাজ্যের পতন প্রতিফলিত হচ্ছে উল্লেখ করে বলেন, ইরানের অধিকার ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের হস্তক্ষেপ অযৌক্তিক। তিনি বলেন, সকল দেশের মতো ইরানকেও পরমাণু প্রযুক্তি ও শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, কৃষি ও শক্তির জন্য অধিকার রয়েছে, কিন্তু আমেরিকার হস্তক্ষেপ এই অধিকারকে আংশিকভাবে বিলোপ করতে চায়। তিনি জানালেন, মধ্য জানুয়ারির বিদ্রোহে মার্কিন ও জায়নবাদী গোয়েন্দা সংস্থা কয়েকটি অন্যান্য দেশের সহযোগিতায় কিছু অপকর্মী এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি পাঠিয়েছিল, যার লক্ষ্য ছিল প্রজাতন্ত্রের ভিত্তি দুর্বল করা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসিজ, আইআরজিসি এবং সাধারণ মানুষ এগিয়ে এসে বিদ্রোহ দমন করে বিজয় অর্জন করেন। তিনি জানালেন, যারা
যারা হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারা মূলত অভিজ্ঞ ও অনভিজ্ঞ কিছু মানুষ যারা নিহত হয়েছে তাদের হিসেব আল্লাহর হাতে। খামেনি বলেন, প্রথম দল আইন শৃঙ্খলা রক্ষাকারী ও রক্ষাকর্তারা, প্রথম সারির শহীদ, দ্বিতীয় দল নিরীহ মানুষ ও শহীদ এবং তৃতীয় দল ভূরান্ত ও প্রতারিত ও নিহত হয়েছে। তিনি মার্কিন স্বীকারোক্তি উল্লেখ করে বলেন, যেমন ISIS তৈরি করেছে তেমনি নতুন জঙ্গি গোষ্ঠী এখনো সক্রিয় এবং সবাই সতর্ক থাকতে হবে। শেষ পর্যন্ত তিনি বলেন, 11 জানুয়ারি ও 11 ফেব্রুয়ারির মহান প্রতিবাদগুলোকে আল্লাহর নিদর্শন বলে মনে করে জনগণকে প্রস্তুতি, সতর্কতা এবং জাতীয় ঐক্য বজায় রাখতে আহ্বান জানান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানুকসিরি সোমবার ঘোষণা করেছেন, ইরান তাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পেলে যে কোনো সময় কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার জন্য প্রস্তুত। তিনি বলেন, প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বের হাতে রয়েছে, আর আমি একজন সৈনিক হিসেবে বলছি আমরা যে কোনো সময় এটি করার জন্য প্রস্তুত। এই মন্তব্য আসে এমন এক সময় যখন ইরান স্মার্ট কন্ট্রোল অফ দ্য হরমুজ স্ট্রেইট শীর্ষক সামরিক মহড়া পরিচালনা করছে। মহড়ার মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগরের প্রধান নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শন। মহড়ার প্রথম ধাপে লাইভ ফায়ার অনুশীলন পরিচালিত হয়েছে, যেখানে নৌযান, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট অংশ নিয়েছে। মহড়ার সময় নিরাপত্তার কারণে প্রণালী দিয়ে যানবাহন চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়, যা অভ্যন্তরীণ সামরিক পরিকল্পনার অংশ। মহড়ার দ্বিতীয় ধাপ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশেষভাবে যোদ্ধা ইউনিট এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী অংশ নিয়ে প্রণালী দিয়ে জাহাজে নিরাপদে পারাপার করার অনুশীলন চালায়। সামরিক বিশেষজ্ঞরা জানান, এই ধাপে বিভিন্ন স্থির এবং চলমান লক্ষ্য সফলভাবে ধ্বংস করা হয়েছে, যা ইরানের কৌশলগত সক্ষমতার একটি স্পষ্ট প্রমাণ। মহড়ায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ও চলনক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ইউনিট, যা ইরান পারস্য উপসাগরীয় তট ও দ্বীপ থেকে দূরবর্তী লক্ষ্য নিক্ষেপে সক্ষম। ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। পাশাপাশি ড্রোন ইউনিটগুলো কমব্যাট এবং গোয়েন্দা মিশনে ব্যবহার করা হয়েছে, যেখানে তারা সিগন্যাল জ্যামিং পরিবেশে অভিযান চালানোর প্রশিক্ষণ নিয়েছে এবং স্থির ও চলমান লক্ষ্য উভয়ই নিখুঁত আঘাত করার সক্ষমতা দেখিয়েছে। সামরিক মহড়ার মাধ্যমে ইরান তার নৌসামরিক প্রস্তুতি, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা এবং কৌশলগত সংকল্প প্রদর্শন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মহড়া বিশ্বের জন্য একটি সতর্কবাণী, কারণ হরমুজ প্রণালী বন্ধ করা মানে গ্লোবাল তেলের 20% সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলা। ইরান তার ভূরাজনৈতিক ও সামরিক অবস্থান দৃঢ় করতে এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণের সক্ষমতা দেখাতে এই মহড়া পরিচালনা করেছে। রিয়ার অ্যাডমিরাল তানুকসিরির মন্তব্য এবং মহড়ার কৌশলগত কার্যক্রম ইঙ্গিত দেয় যে প্রয়োজনে ইরান যে কোনো সময় হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা রাখে এবং তার প্রস্তুতি সম্পূর্ণরূপে কার্যকর। ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ দেখায়, তবে তারা 60% ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাকত রাভাঞ্চি বলেন, তেহরান এই সমৃদ্ধি নিয়ে আলোচনার জন্য উন্মুক্ত, তবে যে কোনো চুক্তি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিফলনমূলক পদক্ষেপের উপর নির্ভর করবে। তার এই মন্তব্য আসে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্রমশ বাড়ছে। আঞ্চলিক অনুমান অনুযায়ী উপসাগরীয় দেশগুলো এবং আরব সাগরে প্রায় 40,000-এর বেশি আমেরিকান সৈন্য বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। তাকত রাভাঞ্চি সতর্ক করে বলেন, যদি এই শক্তি ইরানের অস্তিত্বগত হুমকি হিসেবে প্রতীয়মান হয়, তবে তার প্রাসঙ্গিক প্রতিক্রিয়া হবে। তিনি আরও বলেন, যদি কোনো আক্রমণ হয় তাহলে গেমটি সম্পূর্ণ ভিন্ন হবে। তিনি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্বিতীয় ধাপের পারমাণবিক আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন। তিনি একটি কূটনৈতিক ও প্রযুক্তিগত প্রতিনিধি দলের নেতৃত্বে এই সফরে যাচ্ছেন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরামর্শ করছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু হয়েছে দীর্ঘদিনের অনাস্থার মধ্য দিয়ে। উভয় পক্ষই প্রকাশ্যে উল্লেখ করেছেন যে পারস্পরিক পদক্ষেপের উপর নির্ভর করবে আলোচনা কতটা অগ্রসর হবে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয়টিকে কেন্দ্র করে তার কৌশলগত অবস্থান শক্ত রাখার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলকরণের বাস্তব পদক্ষেপ আশা করছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি নির্ভর করছে আস্থা পুনর্গঠনের উপরে এবং এর ফলে সুরক্ষিত ও স্থিতিশীল পারমাণবিক সমঝোতা প্রতিষ্ঠা করা সহজ হবে কিনা তা স্পষ্ট নয়। আফগানিস্তান পাকিস্তানের 3 জন সেনাকে সৌদি আরবের মধ্যস্থতাকারী দলের কাছে হস্তান্তর করেছে। আফগান সরকারের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে যে কয়েক মাস আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘটিত সীমান্ত সংঘর্ষের সময় আটক হওয়া 3 জন পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়ে সৌদি মধ্যস্থতাকারী দলের কাছে হস্তান্তর করা হয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এই খবরটি প্রকাশ করেছে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানি সেনারা গত বছরের 12 অক্টোবর আফগান পাকিস্তান সীমান্তে সংঘর্ষ চলাকালীন সময়ে আটক হন। ওই সময় উভয় দেশের সীমান্তরক্ষীরা একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুজাহিদ এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, 3 জন সেনাকে মুক্তি দিয়ে সম্মানিত সৌদি আরবের ভাইয়ানা দেশ থেকে আসা মধ্যস্থতাকারী দলের কাছে হস্তান্তর করা হয়েছে। পাকিস্তান সরকার এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক গত বছরের সীমান্ত সংঘর্ষের পর থেকে তীব্রভাবে খারাপ হয়ে গিয়েছিল। মুজাহিদ আরও বলেন, সেনাদের মুক্তি এবং হস্তান্তর করা হয়েছে আফগান নীতি অনুযায়ী। সমস্ত দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য ইসলামিক পবিত্র রমজান মাসের সম্মান রক্ষার্থে এবং সৌদি আরবের ভাইয়ানা দেশের অনুরোধে প্রতি ইতিবাচক সাড়া হিসেবে সৌদি মধ্যস্থতাকারী দল সোমবার কাবুলে পৌঁছেছিল। তাদের আগমন আফগান পক্ষের জন্য সেনাদের হস্তান্তর প্রক্রিয়াকে সহজতর করেছে। আফগান সরকারের এই পদক্ষেপ শুধু মুসলিম ধর্মীয় ঐতিহ্য এবং সৌদি আরবের অনুরোধের প্রতি সম্মান দেখানো নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। আফগানিস্তান বারবার দেশটির সীমান্তে শান্তি বজায় রাখার এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে। মুজাহিদ উল্লেখ করেছেন, আফগান নীতি সবসময় বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা এবং সীমান্তে সংঘর্ষ রোধ করার উপর জোর দেয়। পাকিস্তানি সেনাদের হস্তান্তর আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। যদিও পাকিস্তান এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। গত বছরের সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের অনেক সেনা ও সিভিলিয়ান আহত হয়েছিলেন। এই ধরনের সংঘর্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছে। আফগান সরকারের এই পদক্ষেপ শুধু রমজান মাসের মর্যাদা রক্ষায় নয়, এটি সৌদি আরবের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো এবং মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকার স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। সেনাদের হস্তান্তরের মাধ্যমে আফগানিস্তান আন্তর্জাতিক কূটনীতিতে শান্তিপূর্ণ সমাধান প্রদানের ক্ষমতা প্রদর্শন করছে। সীমান্তে সংঘর্ষ রোধ, শান্তি বজায় রাখা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নই আফগান নীতির মূল মন্ত্র। আফগান সরকারের এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও শান্তি ও স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মোটের উপর আফগানিস্তানের পদক্ষেপ কেবল সেনাদের মুক্তি দেওয়া নয়, এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। আফগানিস্তান পাকিস্তানের 3 জন সেনাকে সৌদি আরবের মধ্যস্থতাকারী দলের কাছে হস্তান্তর করেছে, যা আন্তর্জাতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও নিরাপত্তা স্থিতিশীলতা নিয়ে নতুন কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, বোর্ড অফ পিস নামে গঠিত নতুন বহুপাক্ষিক জোটের সদস্য দেশগুলো গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য $5 বিলিয়ন বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দেবে। একই সঙ্গে জাতিসংঘ অনুমোদিত একটি স্থিতিশীলতা বাহিনীর জন্য হাজার হাজার জনবল সরবরাহের অঙ্গীকারও করেছে সদস্য রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য প্রথম আনুষ্ঠানিক বৈঠকে 20টির বেশি দেশের প্রতিনিধি, এমনকি কয়েকজন রাষ্ট্রপ্রধানও উপস্থিত থাকতে পারেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। ট্রাম্প জানান, বৈঠকটি অনুষ্ঠিত হবে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিসে, যা সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর তার নামে পুনঃনামকরণ করেছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী বোর্ড অব পিস গঠনের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে সমর্থন পেয়েছে এবং এটি ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ইসরায়েল হামাস যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করা। তবে এই কাঠামোর উদ্দেশ্য, বৈধতা এবং কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে নানা প্রশ্ন শুরু হয়েছে। গাজার পুনর্গঠন যে এক বিশাল চ্যালেঞ্জ তা নিয়ে কোনো সন্দেহ নেই। জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং
ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়নে বলা হয়েছে গাজা উপত্যকার পুনর্গঠনে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন হতে পারে। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল, সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর শুরু হওয়া যুদ্ধে ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেয়া হলেও পরবর্তী সময় গাজায় হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে, যাতে আরও কয়েক শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। বোর্ড অফ পিসের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল একটি সশস্ত্র আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী এই বাহিনী গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে এবং হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়া তদারকি করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্বেই সতর্ক করে বলেছেন, হামাসকে সহজ পথে বা কঠিন পথে নিরস্ত্র করা হবে। তবে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে নিরস্ত্রীকরণে সম্মত হয়নি। সংগঠনের জ্যেষ্ঠ নেতা খালেদ মিশাল সম্প্রতি মন্তব্য করেছেন, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধ থাকবে, যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সশস্ত্র পদক্ষেপের সম্ভাবনা কম। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রশ্নে জটিলতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত খুব কম দেশ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছে। ইন্দোনেশিয়া জানিয়েছে সম্ভাব্য মোতায়েনের জন্য জুনের শেষ নাগাদ ৮,০০০ সৈন্য প্রস্তুত রাখা হবে। এটি হবে বোর্ড অব পিসের অধীনে গঠিত নিরাপত্তা মিশনে প্রথম সুস্পষ্ট সামরিক প্রতিশ্রুতি। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার এবং ইসরায়েল বোর্ডে যোগ দিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়ার মতো উদীয়মান দেশও যুক্ত হয়েছে। তবে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের প্রচলিত মিত্রদের মধ্যে এখনও সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে বোর্ড অব পিসের মাধ্যমে ট্রাম্প প্রশাসন কেবল গাজা সংকট নয়, বরং বৈশ্বিক কূটনীতিতে একটি বিকল্প কাঠামো প্রতিষ্ঠার চেষ্টা করছে। অনেকের ধারণা এটি জাতিসংঘকে পাশ কাটিয়ে একটি নতুন বহুপাক্ষিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে। ট্রাম্প পূর্বেও জাতিসংঘ ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সমর্থকদের মতে ছোট ও লক্ষ্যভিত্তিক জোট দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। সমালোচকদের মতে এতে আন্তর্জাতিক ঐক্যমত দুর্বল হতে পারে। অর্থায়নের বিষয়টিও আলোচনায় এসেছে। ঘোষিত $5 বিলিয়ন গাজার পুনর্গঠনের জন্য প্রাথমিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ হলেও এটি প্রয়োজনীয় মোট অর্থের তুলনায় সামান্য অংশ। জরুরি অবকাঠামো পুনর্নির্মাণ, ধ্বংসাবশেষ অপসারণ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনর্বাসনের জন্য বহু বছরের পরিকল্পনা প্রয়োজন হবে। অতীত অভিজ্ঞতা বলছে, রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা সীমাবদ্ধতার কারণে প্রতিশ্রুত অর্থের পুরোটা বাস্তবায়ন প্রায় সম্ভব হয়নি। গাজার পরিস্থিতির পাশাপাশি পশ্চিম তীরেও নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েল সরকার 1967 সালের পর প্রথমবারের মতো বৃহৎ এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রস্তাবটি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়াভির লেভিন এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের উদ্যোগে উত্থাপিত হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে ডি ফ্যাক্টো সংযুক্তিকরণ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে এটি অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব স্থায়ী করার প্রচেষ্টা। 1995 সালের অসলো 2 চুক্তি অনুযায়ী পশ্চিম তীর 3 ভাগে বিভক্ত। এরিয়া এ ফিলিস্তিনিদের পূর্ণ নিয়ন্ত্রণে, এরিয়া বি ফিলিস্তিনি বেসামরিক ও ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণে, আর এরিয়া সি যা পশ্চিম তীরের প্রায় 61% ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে। নতুন নীতির আওতায় যেসব জমির ব্যক্তিগত মালিকানা প্রমাণিত নয়, সেগুলোকে রাষ্ট্রীয় জমি হিসেবে নিবন্ধিত করা হবে। এর ফলে রাজনৈতিকভাবে আনুষ্ঠানিক সংযুক্তিকরণ ঘোষণা না দিয়েও ইসরায়েল ভূমির উপর নিয়ন্ত্রণ জোরদার করতে পারবে। ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন এই পদক্ষেপ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভৌগোলিক ধারাবাহিকতা নষ্ট করবে এবং 2 রাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ করবে। 2024 সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত এক মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বসতি উচ্ছেদের আহ্বান জানায়। যদিও এই মতামত বাধ্যতামূলক নয়, তবুও আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে তা গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
সব মিলিয়ে গাজার পুনর্গঠন উদ্যোগ এবং পশ্চিম তীরে ভূমিনীতির পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে। একদিকে বোর্ড অব পিসের মাধ্যমে আন্তর্জাতিক অর্থায়ন ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, অন্যদিকে পশ্চিম তীরে নিয়ন্ত্রণ শক্তিশালী করার পদক্ষেপ ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। ওয়াশিংটনের বৈঠক থেকে কী ধরনের রোডম্যাপ ও বাস্তব প্রতিশ্রুতি আসে তা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে। এই উদ্যোগ সফল হলে তা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে। ব্যর্থ হলে এটি আরেকটি অপূর্ণ শান্তি প্রচেষ্টার উদাহরণ হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে ইরানের সামরিক নেতৃত্ব কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল সৈয়দ আব্দুল রহিম মোসাভি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের পথ বেছে নেয় তবে সেটি হবে ট্রাম্পের জন্য একটি সতর্কতামূলক যুদ্ধ, যার ফলাফল তাকে ভবিষ্যতে বিশ্বমঞ্চে হুমকি ও তর্জন গর্জন থেকে বিরত থাকতে বাধ্য করবে। পারস্যভাষী বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও একটি সুপার পাওয়ারের প্রতিনিধির উপযুক্ত নয় বলে আখ্যা দেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে শুরু হওয়া পারমাণবিক আলোচনার মধ্যেই এই কঠোর বাক্যযুদ্ধ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। চলতি মাসের শুরুতে দুই দেশ কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করলেও প্রেসিডেন্ট ট্রাম্প একই সঙ্গে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে যাচ্ছেন। জানুয়ারি জুড়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে এবং তা হবে দেশটির অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তার অংশ হিসেবে। মার্কিন প্রশাসনের দাবি ছিল ইরানের অর্থনৈতিক সংকট ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনের রূপ নিচ্ছিল। তবে তেহরান অভিযোগ করে এসব অস্থিরতায় বিদেশি গোয়েন্দা সংস্থার মদত ছিল এবং তা রাষ্ট্রকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আগেই স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসন সীমিত থাকবে না, তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। তার বক্তব্য ছিল, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। এই অবস্থান ইরানের প্রতিরক্ষা নীতির মূল দর্শনকে প্রতিফলিত করে, যেখানে সরাসরি শক্তির সমতা না থাকলেও প্রতিরোধ গড়ে তোলার জন্য অসম যুদ্ধ কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরে একটি বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি করেছে। ইয়েমেনের হুথি বাহিনী, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া প্রকাশ্যে জানিয়েছে সংঘাত শুরু হলে তারা তেহরানের পাশে দাঁড়াবে। এর অর্থ হল সম্ভাব্য যুদ্ধ কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে। ইরাকে মার্কিন ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি এবং বিভিন্ন দেশে মোতায়েনকৃত মার্কিন সেনারা তখন সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ইতিমধ্যে বেড়ে গেছে। ট্রাম্প উল্লেখ করেছেন যে একটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে এবং আরেকটি পথে রয়েছে। যেমন অতীতে ইউএসএস জেরাল্ড আর ফোর্টের মতো অত্যাধুনিক রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, তেমনি বর্তমান মোতায়েনের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি একদিকে ইরানের উপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে তেহরান এটিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে। ইরানি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কোনো হামলা হলে তারা মার্কিন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে পাল্টা জবাব দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু হল হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে, চরম পরিস্থিতিতে তারা প্রণালীটি বন্ধ করে দিতে পারে। এমন পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে তীব্র ধাক্কা দেবে। তেলের দাম প্রচণ্ড বেড়ে যেতে পারে, শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং আমদানি নির্ভর অর্থনীতিগুলো চাপে পড়তে পারে। ফলে সম্ভাব্য সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিকও হবে। এটি কূটনৈতিক অঙ্গনে এক ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে পারমাণবিক আলোচনা চলছে, অন্যদিকে সামরিক হুমকি অব্যাহত রয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে তারা তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিকে সার্বভৌম অধিকার হিসেবে বিবেচনা করেন এবং অপারমাণবিক বিষয়ে কোনো আলোচনা করবে না। ওয়াশিংটনের অবস্থান হলো, একটি নতুন চুক্তি করতে হলে ইরানকে কেবল পারমাণবিক নয়, আঞ্চলিক কার্যক্রম নিয়ে সমঝোতায় আসতে হবে। এই অচল অবস্থা আলোচনাকে জটিল করে তুলেছে। ইরানের সামরিক প্রধান মোসাভি প্রশ্ন তুলেছেন, যদি ট্রাম্প যুদ্ধ করতে চান তবে আলোচনার কথা বলেন কেন? তার এই মন্তব্য ইঙ্গিত করে যে তেহরান মার্কিন কৌশলকে চাপ সৃষ্টি করে ছাড় আদায়ের প্রচেষ্টা হিসেবে দেখছে।
ইরানের বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ নীতির পুনরাবৃত্তি করছে, যেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক চাপ একযোগে ব্যবহার করা হয়। তবে তারা সতর্ক করেছেন, অতিরিক্ত চাপ ভুল হিসাবের ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এই উত্তেজনার পেছনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। নির্বাচনী প্রেক্ষাপটে শক্ত অবস্থান প্রদর্শন রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে, তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ বা উচ্চ হতাহতের ঘটনা জনমতকে দ্রুত বদলে দিতে পারে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও মার্কিন জনগণের মনে তাজা, ফলে হোয়াইট হাউসকে সামরিক পদক্ষেপের সম্ভাব্য রাজনৈতিক মূল্য বিবেচনা করতে হচ্ছে। অন্যদিকে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে কঠোর নিষেধাজ্ঞার চাপে রয়েছে। পূর্ণমাত্রা যুদ্ধ দেশটির অবকাঠামো, তেল রপ্তানি ও আর্থিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে তেহরান সরাসরি সংঘাত এড়াতে চায়, তবে তারা এমন বার্তা দিতে চায় যে যুদ্ধ চাপিয়ে দিলে তার জবাব হবে ব্যাপক এবং ব্যয়বহুল। এই অবস্থানই সতর্কতামূলক যুদ্ধ ধারণার মূল ভিত্তি। আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও তারা নিজেদের ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় না। ইসরায়েলের ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে দেখলেও বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। রাশিয়া ও চীন কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিতে পারে, কারণ বৈদেশিক জ্বালানি বাজারে অস্থিরতা তাদের অর্থনীতিকেও প্রভাবিত করবে। বর্তমান পরিস্থিতি তাই এক ধরনের উত্তেজনাপূর্ণ স্থিতাবস্থা, যেখানে উভয় পক্ষেই শক্ত অবস্থান প্রদর্শন করছে, কিন্তু সরাসরি সংঘাতে জড়াতে অনিচ্ছুক। ভুল হিসাব, সীমান্তে কোনো আকস্মিক সংঘর্ষ বা তৃতীয় পক্ষের উস্কানি পরিস্থিতিকে দ্রুত অবনতির দিকে ঠেলে দিতে পারে। তবে কূটনৈতিক চ্যানেল খোলা থাকায় এখনও আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা রয়েছে। পর্যবেক্ষকদের মতে সামনের দিনগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক আলোচনায় অগ্রগতি হলে উত্তেজনা কমতে পারে, কিন্তু আলোচনা ভেঙে গেলে সামরিক চাপ বাড়তে পারে। ইরানের সামরিক প্রধানের ভাষায়, যুদ্ধ শুরু হলে তার ফলাফল হবে শিক্ষামূলক, যেখানে শক্তির প্রদর্শন নয় বরং স্থিতিশীলতার মূল্যই শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি পরীক্ষা। কূটনীতি ও সংযম কি সংঘাতের আগুন নেভাতে পারবে, নাকি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে? শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।